রোটারি কম্প্রেসর যেটা আছে সেটা আমরা পড়বো, ঠিক আছে। আমরা কিন্তু পাম্প পড়ছিলাম, পাম্পের মধ্যে দুই ধরনের পাম্প দেখছিলাম, একটা হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প আর একটা হচ্ছে রোটোডাইনামিক পাম্প, তাই না, বা সেন্ট্রিফিউগাল পাম্প। তো ওই পাম্প কি করতো আমাকে, যেটা হচ্ছে আমাদের ওই ফ্লুইডকে প্রেসারাইজ করতো, লিকুইড ফ্লুইড যেটা। তো আমাদের কম্প্রেসর ওইভাবেই কাজ করে, সে হচ্ছে জাস্ট আমাদের এখানে লিকুইডের জায়গায় সে যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের এয়ার থাকবে, যেহেতু এয়ার কম্প্রেসর সে ডেফিনেটলি এয়ারকেই কম্প্রেস করবে। তো আজকে আমি যে টপিকগুলো পড়াবো এখানে অনেক বড় কিছু টপিক আছে, এত বেশি কিছু আমাদের পড়ার প্রয়োজন হবে না। এখানে যে সমস্ত জিনিসগুলো আমি মার্ক আপ করে দিব কিংবা হচ্ছে যেগুলোর উপরে কনসেন্ট্রেট করব, ফার্দার তোমরা ওগুলা পড়লেই এই গেছ হবে, কারণ এখানে অনেক কিছুই আছে, এত কিছু পড়ার প্রয়োজন হবে না আশা করি। ক্লাস শেষে হচ্ছে আমরা অ্যানিমেশন ভিডিও দেখবো, যেগুলো আসলে আমাদের এয়ার কম্প্রেসর গুলা কিভাবে কাজ করে সেটা দেখার চেষ্টা করব আমরা। ওকে, তো আমাদের প্রথমেই যেটা আছে, আমাদের রোটারি কম্প্রেসর মানে হচ্ছে রোটেশনের মাধ্যমে আমরা এয়ারকে কম্প্রেস করব, ঠিক আছে। সাজেদ কিছু বলতেছো তুমি? স্যার কথা স্যার আপনার হঠাৎ করে কেটে কেটে আসতেছে। এটা তো নেটওয়ার্কের প্রবলেম, এখনো কি এরকম আসতেছে সেম, মানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য এরকম আসতেছে। আমার কাছে তো স্যার কিছুক্ষণ ক্লিয়ার থাকে, এরপরে আবার হয়ে যাচ্ছে। ওকে, সো এখন কি শুনতে পাচ্ছ কিছু নাকি এখনো প্রবলেম হচ্ছে? হয়ে গেছে স্যার এখন। এছাড়া আর কি হবে, ডিসকানেক্ট হবে, নেট চলে যাবে, নেট থাকলে কারেন্ট থাকে না, কারেন্ট থাকলে নেট থাকে না, নেট কারেন্ট দুইটা থাকলে আমি থাকি না। ওকে, স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছ তোমরা? আমি তো স্ক্রিন শেয়ার দিলাম, আসছে কি? না স্যার এখন আসেনি। স্যার এখনো ট্রাফিকে আটকে আছে, আসতেছে। ট্রাফিক দেখি আবার ই করি। স্যার মোটামুটি সব জায়গায় ডাউন। বিচ্ছিরি এখানে স্যার অবস্থা। মোবাইল ডাটা চালাচ্ছি, হঠাৎ হঠাৎ করে 4G থেকে 3G 2G এরকম হয়ে যায়। জি স্যার। তো এই জন্য আমি আগে ডিসাইড করে নিই বা আমি আগে জিনিসগুলো বুঝে নিই, তারপরে তোমরা দেখলে হয়তো ক্লিয়ার হতো। কিন্তু এখানে আমি তো এই যে শেয়ার জি স্যার আসছে। স্যার আসতেছে, কখন চলে যাবেন তার ঠিক ঠিকানা আছে। ওকে, হচ্ছে আমরা রোটারি কম্প্রেসর যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে স্ক্রু কম্প্রেসরের কথা বলা আছে, ঠিক আছে। এই স্ক্রু কম্প্রেসরটা হচ্ছে কি আসলে আমরা দুই ধরনের স্ক্রু ইউজ করি, এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি আমরা। ওকে, সো এই ফিগারের মধ্যে যে কাজটা হবে সেটা হচ্ছে এইখানে দেখো যে এইটা একটা শ্যাফট আছে, এইখানে আর একটা শ্যাফট আছে এবং দুইটার মধ্যে দুই ডাইরেকশনের স্ক্রু। এই দেখো, এটা কিন্তু একটা স্ক্রু। স্যার ওকে, স্যার আবার রেকর্ডিং কি অন হচ্ছে স্যার? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে তো। তো দেখো, এই ডাইরেকশনে একটা স্ক্রু আছে, মানে এখানে একটা স্ক্রু আবার এইখানে আরেকটা স্ক্রু, এবং দুইটা স্ক্রু এর ডাইরেকশনটা হচ্ছে আলাদা। এবং এই যে শ্যাফট গুলা যে রোটেশন দিবে, ঠিক আছে, এই শ্যাফটের রোটেশনটাও হবে ভিন্ন। এই ভিন্ন হওয়াতে যে কাজটা হবে, আমি একদম বাংলায় বলে দিচ্ছি, যখন আমরা এই যে কোনো একটা সাইড দিয়ে ইনলেট করব, ঠিক আছে, তখন আমরা স্ক্রুটাকে যখন হচ্ছে দুই ডিরেকশন থেকে রোটেশন দিব, দেখা যাবে একটা জায়গায় যে তারা খুব বেশি
চাপ ক্রিয়েট করবে বা হচ্ছে প্রেসার দিবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল করতে পারবা। তোমরা তো এই যে আখ মারার জিনিসপত্র দেখছো তাই না, যে অনেক সময় দেখা যায় যে ওই এই আখ থেকে হচ্ছে আখের রস বের করা বা হচ্ছে এরকম কিছু। তো সেখানে একটা কাজ করে, সেটা হচ্ছে দুইটা শ্যাফটকে কিন্তু দুই ডাইরেকশন থেকে ঘোরায়, মাঝখান দিয়ে হচ্ছে তোমার ওই যেটা বলি আমরা সুগার কেন বা যাই বলি না কেন সেটাকে দিই। তাতে করে কি হয়, সে প্রেসারাইজড হয়ে সেখান থেকে হচ্ছে আমরা ওই লিকুইডটা আউটপুট হিসেবে পাই। তো সেম প্রসিডিউরটা আমাদের এইখানে হবে, যে কাজটা আমাদের যখন এয়ারটাকে আমরা একটা সাইড থেকে দিব, এটাকে হচ্ছে নরমাল অ্যাটমসফেরিক প্রেসারে দিব, কিন্তু এই শেষের দিকে এই মাঝখানের অংশটাতে হচ্ছে তার প্রেসারটা অনেক বেশি থাকবে, এবং এই প্রেসারের কারণে এই এয়ার গুলো হচ্ছে আমাদের কি হবে, কম্প্রেসড হয়ে যাবে, এন্ড ফাইনালি আমরা এদিক দিয়ে হচ্ছে আউটপুট হিসেবে কম্প্রেসড এয়ারকে পাবো। ঠিক আছে? আমাদের এই রোটারি স্ক্রু কম্প্রেসরের যে কাজটা হয় সেটা হচ্ছে, আমাদের রোটারি যে কম্প্রেসর গুলো আছে বেশিরভাগই যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে আমরা অনেক বেশি ডিসচার্জ পাবো। ঠিক আছে? লাইক হচ্ছে অনেক বেশি পরিমাণে কম্প্রেসড এয়ার পাবো, কিন্তু কম্প্রেসড এয়ারে এই কম্প্রেশনের রেশিওটা কম থাকবে। মানে যেখানে হয়তো বা নরমাল অ্যাটমসফেরিক প্রেসার কত 1 অ্যাটমসফেরিক প্রেসার, রেসিপ্রোকেটিং এর ক্ষেত্রে হয়তো আমরা যেখানে 20-30 অ্যাটমসফেরিক প্রেসার পর্যন্ত কম্প্রেস করতে পারবো, রোটারির ক্ষেত্রে হয়তো বা দেখা যাবে তার অর্ধেক আমরা কম্প্রেসর করতে পারবো। কিন্তু এই যে আমাদের যে ফ্লোটা আছে, এই ফ্লো এর পরিমাণটা অনেক বেশি থাকবে। ঠিক আছে? সো এটাই ছিল আমাদের যে রোটারি কম্প্রেসর, সরি রোটারি স্ক্রু কম্প্রেসর যেটা, সেই জিনিসটা। ঠিক আছে? এটার হচ্ছে এখানে এই জিনিসগুলাই মোটামুটি বলা আছে। তো আশা করি এই জিনিসগুলো যখন পড়বা তখন এগুলো বুঝতে পারবা। ঠিক আছে? আমি আর এগুলো এত ইলাবোরেটলি পড়ানোর চেষ্টা করতেছি না। তোমার কি ফিগার দেখে কোনো কিছু আইডিয়া আসতেছে মাথায় যে কিভাবে কাজ করে, বা কারো কোনো কনফিউশন কি আসছে? স্যার এখানে কি দুইটা দুই দিকে ঘুরে স্যার, এরপর হ্যাঁ হচ্ছে হ্যাঁ, বাতাস। দুইটা দুই দিকে ঘুরবে। ঠিক আছে? এই যে এখানে দেখো টাইমিং গিয়ার বা হচ্ছে এই সমস্ত গিয়ার অ্যারেঞ্জমেন্ট বলা আছে, তো দুইটা হচ্ছে দুই ডিরেকশনে ঘুরবে। তাহলে কি হবে, এইটা ধরো এক ডিরেকশনে, এইটা আরেক ডিরেকশনে, তাহলে চাপটা পড়বে একদম মাঝ বরাবর, যে প্রেসারটা পড়বে সেখানে। তো জি এখানে স্যার, অনেক প্রেসারটা পড়লে আমাদের এয়ারটা এদিক দিয়ে যখন যাবে সে প্রেসারাইজড হয়ে হাই কম্প্রেসড এয়ার হিসেবে আউটপুটটা আমরা পাবো। বুঝতে পারছো? এটার একটাই সুবিধা থাকবে, যেটা হচ্ছে বেশি আরো যেতে পারি। তবে কম্প্রেশন রেশিওটা আমাদের কিছুটা কম হবে। ওকে? আর এখানে দুইটা টাইপস বলা আছে, যে অয়েল ফ্রি স্ক্রু কম্প্রেসর বা লিকুইড ইন্টারজেক্ট স্ক্রু কম্প্রেসর, এইগুলা আমরা করবো না। আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমাদের এই রোটারি স্ক্রু কম্প্রেসর কি, সে কিভাবে কাজ করে আসলে। সো এই জিনিসগুলো এখানে মোটামুটি এক্সপ্লেন করা আছে। আর এই ফিগারটা হয়তো বা তোমরা এইভাবে মানে অনেক কমপ্লেক্স একটা ফিগার, জাস্ট হচ্ছে সিম্পলি একটা স্ক্রু একে, দুইটা স্ক্রু একে জাস্ট হচ্ছে ডাইরেকশনটা যদি বুঝাই দিতে পারো তাহলে আশা করি হয়ে যাবে। ঠিক আছে? নতুন করে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আসছে মনে হয় না? জি স্যার। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ওকে। স্যার। তো আমরা জাস্ট হচ্ছে এখন বলবো যে জিনিসটা হচ্ছে এটা আসলে কিভাবে কাজ করে, এটা দেখানোর একটু চেষ্টা করি আমরা। তো সিম্পল, খুবই এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা খুবই সিম্পল। জাস্ট আ মিনিট। ওকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটার নাম হচ্ছে বেসিক্যালি আমরা বলি টুইন লোব রোটারি কম্প্রেসর। ঠিক আছে? কেন বলি? কারণ হচ্ছে এইখানে দুইটা লোব থাকে, এই যে এই দাঁতের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলোর নাম হচ্ছে আমাদের লোব। আর টুইন লোব বলছি কারণ হচ্ছে এটা দুইটাই একই সাইজের থাকবে, একই শেপের থাকবে। ঠিক আছে? একই রকম দেখতে থাকবে। দ্যাটস ওয়াই এটাকে আমরা টুইন বলতেছি। তো এইখানে হচ্ছে আমাদের যে কাজটা ঘটবে,
এখানে দেখো প্রত্যেকটা কিন্তু হচ্ছে আমাদের দাঁতের মতো শেপ আছে, আবার এখানে দেখো কিছু উপরের অংশ আছে, আবার এখানে কিছু নিচের অংশ আছে। এখানে একটা জিনিস দেখো, এই যে লোবের যে রোটেশনটা, এটা দেখো কিভাবে ঘুরতেছে। রোটেশনটা মনে হয় দেখতে পাচ্ছ না, রোটেশনের যে সাইনটা আছে, তো এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ রোটেশন। আবার এইখানে দেখো যে জিনিসটা আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ রোটেশন। ঠিক আছে, তো আমাদের কম্প্রেসরের ক্ষেত্রে অবশ্যই ওই যে একটু আগে আমরা স্ক্রু কম্প্রেসরও দেখছি যে আমাদের রোটেশনটা অবশ্যই ডিফারেন্ট থাকতে হবে, বা রোটেশনের ডাইরেকশনটা, তাতে করে কি হবে, যে কোনো একটা সাইজে সে হচ্ছে আমাদেরকে কম্প্রেসড এয়ার প্রোভাইড করবে। তো আমরা এইখানে ওই সেম জিনিসটা পাচ্ছি কিভাবে, আমাদের এই দুইটা যখন হচ্ছে আমাদের কি বলবো ডিফারেন্ট ডাইরেকশনে রোটেট করবে, একটা সময় যে দেখবা যে দেখো এইটা হচ্ছে আমাদের এই দিকটা হচ্ছে আমাদের সাকশন, ঠিক আছে, মানে এই দিক দিয়ে হচ্ছে আমাদের সাকশন ফ্লোটা যাবে। তো যাওয়ার পরে আমাদের এটা যখন এইভাবে রোটেট করতেছে, ঠিক আছে, আবার এটা হচ্ছে এই দিকে রোটেট করতেছে। সো রোটেট করার ফলে যে জিনিসটা হচ্ছে, এই দিক দিয়ে যখন রোটেট করতেছে এই এয়ার গুলা দেখো, তখন হচ্ছে এই অংশগুলা দিয়ে আসতেছে, ঠিক আছে, এই সাইড দিয়ে এয়ার গুলা আসবে। আর এইখানে দেখো যে খুব মানে হচ্ছে এখানে কোনো এয়ার গ্যাপ নাই, আমাদের এখানে কিন্তু একদম খুবই কাছাকাছি অংশ, মানে হচ্ছে এখানে মানে কোনো গ্যাপ নাই বললেই চলে, ঠিক আছে, খুবই স্মল অ্যামাউন্ট অফ গ্যাপ আছে, এই দিক দিয়ে হচ্ছে আমাদের এই এয়ারটা ফ্লো করবে। তো যখন আমাদের এই লোবগুলা রোটেশন করবে, তখন এয়ার ফ্লোটা হয় এই দিক দিয়ে যাবে এদের, এবং এই দিক দিয়ে যাবে, কিন্তু এইদিকে হচ্ছে আমাদের এয়ারটাকে আমরা খুবই কম একটা জায়গার ভিতর দিয়ে নিব, নিলে যে ব্যাপার হবে এটা হচ্ছে কম এরিয়ার ভেতর দিয়ে যখন এই এয়ারটা যাবে, সে হচ্ছে আমাদের কম্প্রেসড কিন্তু কোনো ফাঁকা থাকবে না। কেন থাকবে না, কারণ হচ্ছে এয়ারটাকে নিতে যাচ্ছে আমরা এই সাইড দিয়ে ঘুরিয়ে, ঠিক আছে, এখন এখানে যদি ফাঁকা থাকতো আমাদের এই এয়ারটা কিন্তু ডাইরেক্টলি চলে যেত, তো ডাইরেক্টলি চলে গেলে কিন্তু সে কম্প্রেসড হতো না, ঠিক আছে, হয়তো বা হতো, কিন্তু আমাদের এই সাইড দিয়ে যে এয়ার গুলা যাচ্ছে সে কিন্তু অনেক বেশি সারফেস কে টাচ করে যাচ্ছে, বা এই পুরো অংশ জুড়ে যখন সে যাবে সে কিন্তু কম্প্রেসড হতে হতে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের এই জিনিসটা হচ্ছে আমরা টুইন হিসেবে রাখতেছি, যাতে করে যখন এই যে দাঁত গুলা এবং এখানকার যে ফাঁকা স্থান, এই দুইটা যখন আমরা মেশ করব, একদম পারফেক্টলি যেন মেশ করে যায়, যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে, এবং এই সাইড দিয়ে হচ্ছে আমাদের এয়ারের ফ্লোটা থাকবে, সে কম্প্রেসড হয়ে তারপরে আমাদের এই দিক দিয়ে ডিসচার্জ হয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। সেটা কন্টিনিউয়াসলি হচ্ছে আমাদের এই দুইটা ডিফারেন্ট ডিরেকশনে রোটেট করতে থাকবে, এবং দুই সাইড দিয়ে আমাদের এয়ার ফ্লোটা পাবো, যেটা আউটলেটে কম্প্রেস হিসেবে পাওয়া যাবে। বুঝতে পারছো? স্যার দুইটা দুই দিকে ঘুরবে, মানে একটাকে ক্লকওয়াইজ ঘুরলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এরকম। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো, সিম্পল জিনিস, এটাকেও যদি তুমি একই ডিরেকশনে ঘুরাইতা, ঠিক আছে, এটা তো হচ্ছে ধরো তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তো তখন একটা জিনিস চিন্তা করো, যখন এই সাইডেও ফাঁকা থাকতেছে এই সাইডেও ফাঁকা থাকবে, আবার এই মাঝখানে হচ্ছে একটা সময় যে ফাঁকা থাকবে, প্লাস একটা সিচুয়েশন আসবে এমন অবস্থায় যেটা হচ্ছে ঘুরতে ঘুরতে যদি দেখা যায় যে এই দাঁত আবার এই টিথ দুইটা যদি একই জায়গায় চলে আসে, তখন কিন্তু দুইটা হচ্ছে একবারে কলাপসড অবস্থায় চলে আসবে। তো দেখা যাবে একটা আরেকটাকে রোটেট করতে দিচ্ছে না, বা হচ্ছে সে একবারে ক্লগড হয়ে যাবে, আটকে যাবে। সো এই জন্য আমাদের যে কাজটা হবে, দুইটাকে ডিফারেন্ট ডাইরেকশনে দিব, এবং এমন ভাবে ডাইরেকশনটা থাকবে যাতে করে এই যে নিচু অংশটা যেটা আছে, যখন এটা এই অবস্থানে আসবে, এই উঁচু অংশটা তখন এই অবস্থানে আসবে, মানে প্রত্যেকটা যেন এইভাবে মেশ করে থাকে। আমরা গিয়ারের মেশিন তো দেখছি যে গিয়ার গুলো আসলে কিভাবে কিভাবে একটা একটা দাঁত আর একটা ফাঁকা স্থানে পড়ে, সো এই কাজটাও আমাদের সেইভাবেই করে, ঠিক আছে। তো এটা আমাদের দুইটা ডিফারেন্ট ডিরেকশনে থাকতে হবে। তো তুমি সিম্পলি চিন্তা করো যে দুইটা গিয়ার, ঠিক আছে, একটা গিয়ারের দাঁত ধরো এরকম আছে, ঠিক আছে, আবার আরেকটা গিয়ারের দাঁত এরকম আছে, ঠিক আছে। সো এই গিয়ারটাকে দিয়ে যদি তুমি এইটাকে ঘুরাইতে চাও, অবশ্যই এখানে মেশ করাইতে হবে। তো তখন ডাইরেকশনটা কি হবে, ডাইরেকশন কি, এটা যদি এই ডিরেকশনে ঘুরে, এটা কি এই ডিরেকশনে ঘুরবে? না, এটা অবশ্যই এই ডিরেকশনে ঘুরবে। এন্ড দুইটাকে যদি আমি একই ডিরেকশনে দিয়ে দেই, তাহলে যে কাজটা হবে দুইটা একই জায়গায় এসে আটকে যাবে, ঠিক আছে। তাতে করে আবার হচ্ছে এই মেশিনটা ভেঙে যেতে পারে, কিংবা হচ্ছে আমাদের যে মেইনলি যে আমাদের ডিজায়ার সেটা, যেটা আমরা চাচ্ছি সেটা নাও হতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা সেটাকে দুটো ডিফারেন্ট ডিরেকশনে দিব। বুঝতে পারছো? জি স্যার।
আর সবচেয়ে বড় কথা কম্প্রেসড এয়ার কখন হবে? কম্প্রেসড এয়ার হবে যখন আমরা ওই এয়ারটাকে কম এরিয়ার জায়গার উপর দিয়ে ফ্লো করব, তখনই আমাদের কম্প্রেসড এয়ারটা আমরা পাবো। ঠিক আছে, ওকে। এরপরে দেখি আমাদের সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। ঠিক আছে, তো সেন্ট্রিফিউগাল কম্প্রেসরের যে কাজটা সেটা হচ্ছে আমরা কি করি একটু খেয়াল করি। তো এটা দেখো, সেন্ট্রিফিউগাল কম্প্রেসরের কথা পড়ছি আমরা, সেন্ট্রিফিউগাল এয়ার কথা পড়ছি, পাম্পের কথা পড়ছি, দুইটা একই ভাবেই কাজ করবে। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল পাম্পের যে কাজটা হতো আমাদের ফ্লুইডের উপরে প্রেসার দিত, যার কারণে সে হচ্ছে অনেক উপরে চলে যেত বা হচ্ছে হাই প্রেসারের জন্য। আমাদের এইখানে জাস্ট হচ্ছে ওই রোটেশনটাই থাকবে। আমাদের যে কাজটা হবে, আমরা ফ্লুইড মানে লিকুইডের জায়গায় এখানে এয়ার কে ইউজ করব। ঠিক আছে, এইটাকে দেখতে পাচ্ছি আমরা, যেটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল কম্প্রেসরের যেটা একদম ফ্রন্ট ভিউ যদি সামনে থেকে দেখি, আর এটা হচ্ছে আমাদের রাইট সাইড ভিউ। তো একটু খেয়াল করি আমরা এখানে একটা জিনিস, ইনলেটটা হচ্ছে একদম মাঝ বরাবর, মানে এই বরাবর হচ্ছে আমাদের, এটাকে আই বলি আমরা। ঠিক আছে, মানে এই বরাবর হচ্ছে আমাদের ইনলেটটা এইভাবে প্রবেশ করবে। তো এখানে তো হচ্ছে আমাদের এয়ারটা দেখো, এখানে এরিয়াটা অনেক বেশি বড় আছে, কিন্তু সে যখন ডিসচার্জ হিসেবে যাবে এই সাইড দিয়ে যখন যাবে, তখন কিন্তু তার এরিয়াটা কমে যাচ্ছে। তো এরিয়াটা কমে যাওয়ার ফলে কি হবে, সেই এরিয়াটা অ্যাকচুয়ালি আমাদেরকে কমে যাচ্ছে। এরিয়া কমে যাওয়ার ফলে তার যে প্রেসারটা, সেই প্রেসারটা আস্তে আস্তে বেড়ে যাবে। ঠিক আছে, আর এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউগাল কম্প্রেসরের যে কাজটা সেভাবে। ওকে, এখানে অনেক বেশি কিছু বলা আছে, যেমন হচ্ছে আমরা বার্নৌলিজ ইকুয়েশনের কথা বলছিলাম, তারপরে হচ্ছে এনার্জির কথা বলছিলাম। এত কিছু আমাদের এত পড়তে হবে না, আমাদের মেইন কাজটা হচ্ছে আমরা জাস্ট ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখবো, যে সেন্ট্রিফিউগাল কম্প্রেসর সে কিভাবে কাজ করে। সে কাজ করে জাস্ট রোটেশনের মাধ্যমে। ইনলেট এরিয়াতে হচ্ছে তার অনেক হাই এরিয়া, লার্জ এরিয়া থাকবে, কিন্তু আউটলেট এরিয়াতে তার এরিয়াটা কম থাকবে। আর এই রোটেশনের মাধ্যমে আমরা হচ্ছে ওই ফ্লুইডের একটা ফ্লো পাবো, এবং সেই ফ্লোটা যখন কম এরিয়ার উপর দিয়ে ফ্লো করবে, সে আস্তে আস্তে কম্প্রেসড হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। এরপরে সেন্ট্রিফিউগাল কম্প্রেসরের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখানে দেওয়া আছে, তো জাস্ট এটা কিছুই না, এটা একটু পড়ে নিও তোমরা। আচ্ছা, এখন যে আমাদের যে লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের এক্সিয়াল ফ্লো কম্প্রেসর, সবচেয়ে সিম্পল আমাদের যে কম্প্রেসরটা সেটা। ঠিক আছে, এইখানে যে জিনিসটা, ফিগারটা মনে হয় খুবই ছোট আছে, ফিগারটা মনে হয় বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়ে নিতে হবে স্যার। হ্যাঁ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু পড়ে নিও। ঠিক আছে, এই যে এইটা তো বলার কিছু নাই, যে লো মেইনটেনেন্স কস্ট, লো ইনিশিয়াল কস্ট, মিডিয়াম ক্যাপাসিটি স্টোরেজ, হাই এফিসিয়েন্সি, এই জিনিসটা আসলে বলার কিছু নাই, তোমরা তোমরা জাস্ট একটু পড়ে নিও। এই যে ডিসঅ্যাডভান্টেজ অফ সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, লিমিটেড কম্প্রেশন রেশিও, এটা রোটারি কম্প্রেসরের ক্ষেত্রে অবশ্যই থাকবে। মানে আমাদের কম্প্রেশন রেশিওটা বা যে পরিমাণে আমরা কম্প্রেস করতে চাই সেটার অ্যামাউন্টটা কম থাকবে, কিন্তু ফ্লো এর অ্যামাউন্টটা অনেক বেশি থাকবে। বুঝতে পারছো? তো এক্সিয়াল ফ্লো কম্প্রেসরটা একটু দেখো, এটা আমার একটু পছন্দের। যে জিনিসটা হচ্ছে খুবই সিম্পল, লেখা কিরকম সিম্পল, এই যে এইখানে দেখো, এই যে বক্সের মতো একটা আছে না, বক্সটা কিন্তু আবার কি বলে, রেক্টেঙ্গুলার বক্স না, ট্রাপিজয়েডাল বক্সের মতো। ঠিক আছে, এই বক্সটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রোটর। ঠিক আছে, এই রোটরের সাথে আবার দেখবা এই যে লাল লাল যে অংশগুলো দেখতে পাচ্ছি না, এগুলাকে আমরা বলি রোটরের টিথ। ঠিক আছে, একটু এক্সটেন্ডেড সারফেস আর কি, একটু বাড়ানো অংশ থাকে। এটা দেখো, এটা কিন্তু একদম স্ট্রেট না, এটা ইনক্লাইন, এদিকে ইনক্লাইন। আবার বাইরের যে আবরণটা বা হচ্ছে একটা সিলিন্ডারের ভেতরে আছে, সেটা কিন্তু তার আবার উল্টা। কিরকম? এটা হচ্ছে এইভাবে সে কমে গেছে এরিয়া। ঠিক আছে, আলটিমেটলি যে ব্যাপারটা হয়েছে, আমাদের ইনলেটটা হচ্ছে এই ডাইরেকশন থেকে, এই দিক দিয়ে হচ্ছে আমাদের এয়ার গুলার ইনলেটটা হবে। ঠিক আছে, এই দিক থেকে আমার এয়ারের ইনলেটটা হচ্ছে, হওয়ার পরে আমরা যে কাজটা করব, সেই ইনলেটটা এয়ারটা হচ্ছে এই দিক দিয়ে আসা শুরু করবে। তো যখন এয়ারটা এই দিক দিয়ে আসা শুরু করবে, আস্তে আস্তে কিন্তু আমাদের এই দিক দিয়ে এয়ার এরিয়াটা হচ্ছে কমে যাচ্ছে। ঠিক আছে, এরিয়া আমাদের ভলিউমটা এখান দিয়ে আসবে। তো যখন আসবে, সে এই কম এরিয়াতে যখন যাবে, সে কম্প্রেসড হয়ে ডাইরেক্টলি এদিক দিয়ে বের হয়ে যাবে। তো এদিকে ছিল আমাদের লো ভেলোসিটি, কিন্তু এখানে এরিয়াটা বেশি। সো যখন আস্তে আস্তে এরিয়াটা কমে যাচ্ছে,
তার কিন্তু ভেলোসিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা পড়ছিলাম যে এরিয়া যদি একটা পাইপের এরিয়া যদি অনেক বড় থাকে তবে ফ্লুইডের ভেলোসিটি কম থাকে, কিন্তু আমরা এই পাইপটাকে যদি আস্তে আস্তে ছোট করে ফেলি সেক্ষেত্রে ভেলোসিটিটাও বেড়ে যায়। তো আমাদের এইখানে ওই কাজটাই হয়েছে, যেটা হচ্ছে এখানে লো ভেলোসিটি ছিল, লো প্রেসার ছিল, কিন্তু যখন সেই কম এরিয়ার ভেতর দিয়ে গেছে তার হচ্ছে ভেলোসিটিটা বেড়ে গেছে, তার প্রেসারটাও এখানে বেড়ে গেছে। ঠিক আছে, সো রোটরটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, এই টোটাল যে জিনিসটা সাদা যে অংশের মতো দেখছি এটাই অ্যাকচুয়ালি আমাদের রোটেশন দিচ্ছে, এবং রোটেশন দিলে যে জিনিসটা হয় আমাদের ফ্লুইডের যে ফ্লোটা সেটা আমরা পাচ্ছি। ঠিক আছে, আমাদের বলতে পারে যে জিনিসটা হচ্ছে আমাদের যে ফ্লুইডটা তো ফ্লো তো এইভাবে ডাইরেকশন এইভাবে যে তারপরে হচ্ছে কম এরিয়া এদিক দিয়ে যেয়ে আবার এদিক দিয়ে বের হয়ে আসতে পারে। তো এই যে বললাম যে ফ্লুইড যাবে ফ্লুইড বের হয়ে আসবে, এটা কিভাবে করবে? তখন এই যে রোটেশনের মাধ্যমে আমাদের ফ্লুইডের যে জিনিসটা ফ্লোটা সেটাকে আমরা মেনটেন করব। তো এটাই হচ্ছে আমাদের এক্সিয়াল ফ্লো কম্প্রেসর। স্যার এই যে কেন এটাকে এক্সিয়াল? সাজেদ বলো। রোটর এটা কি মুভ করে? রোটর হচ্ছে জাস্ট এইখানেই থাকবে, কিন্তু হচ্ছে সে রোটেশন দিবে এই ডাইরেকশনে। ঠিক আছে, মানে হচ্ছে জাস্ট রোটেশন দিবে এই পজিশনে থেকেই সে রোটেশন দিবে। জি বুঝছি স্যার। ঠিক আছে, এটাকে কেন এক্সিয়াল ফ্লো কম্প্রেসর বলছে? কারণ হচ্ছে আমাদের ফ্লুইডের ডাইরেকশন যেটা ছিল সেই ডাইরেকশনে কিন্তু বের হয়ে আসতেছে, মানে একটা এক্সিস বরাবরই সে যাচ্ছে, একটা এক্সিস বরাবরই সে বের হয়ে আসতেছে, অন্য কোনো ডাইরেকশনে সে যাচ্ছে না। এই জন্য এটাকে আমরা এক্সিয়াল ফ্লো কম্প্রেসর বলবো। Okay? এই তো এফিসিয়েন্সি ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু, এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করে নিও। আর আমাদের এইখানে যে ভেনটা যেটা আছে এটা জাস্ট একটু দেখি, এগুলো সবগুলোর অ্যানিমেশন আছে, অ্যানিমেশন গুলো যখন দেখবো আমরা আশা করি আমি ক্লিয়ার হয়ে যাব। স্যার এক্সিয়াল ফ্লো এখানে কম্প্রেসর কি স্যার যে বিমানের ইঞ্জিন গুলোতে ইউজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এক্স্যাক্টলি। এই যে এক্সিয়াল ফ্লো কম্প্রেসর যেটা বলতেছি, আমরা তো জানি যে বিমানের জেট ইঞ্জিন গুলো আসলে কিভাবে চলে। ঠিক আছে, জেট ইঞ্জিনে তো আমাদের ইঞ্জিন, সেখানে কি জিনিসটা থাকে সেটা হচ্ছে কম্প্রেসর থাকে। কম্প্রেসরের মাধ্যমে এয়ারটাকে অনেক বেশি কম্প্রেস করা হয়, করলে সেটাকে বার্ন করলে অনেক বেশি এনার্জি পাওয়া যায়। ঠিক আছে, সো এই যে কম্প্রেসরটা এরকম এয়ার ফ্লো কম্প্রেসরটা থাকে হচ্ছে আমাদের এয়ার জেটের যে ইঞ্জিন গুলো সেখানে থাকে। দেখবো যে সামনের দিকে এয়ারের যে প্রপেলারটা সেটার এরিয়াটা বেশি বড় থাকে, আস্তে আস্তে সে হচ্ছে ছোট হয়ে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সেই এয়ার ফ্লো কম্প্রেসর যেটা, সেটা প্রপেলার বা হচ্ছে আমাদের এয়ার জেট ইউজ করা হয়, এটা খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। ঠিক আছে, এই যে এখানে মনে কোথাও একটা লেখা আছে এই যে জেট ইঞ্জিন, জেনারেলি এক্সেল কম্প্রেসরটা হচ্ছে আমাদের এই জেট ইঞ্জিন টেস্ট ফ্যাসিলিটি যেখানে আছে সেখানে ইউজ করা হতে পারে। ঠিক আছে, আর ভেনের যে ব্যাপারটা সেটা হচ্ছে এসেন্ট্রিক একটা রোটর থাকবে। এসেন্ট্রিক, এসেন্ট্রিক বলতে কি বোঝায়? সে হচ্ছে কোনোটাকে সেন্টার করে থাকবে না। কিরকম? এই যে এখানে একটা দেখতেছি আমরা সার্কেল দেখতে পাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ একদম পারফেক্ট একটা সার্কেল, কিন্তু এটার ভেতরে একটা রোটর আছে, সেটা কিন্তু এই এই যে সার্কেলটার যে সেন্টার এবং এই রোটরটার যে সেন্টার এই দুটা কিন্তু সেম না, মানে একটাই কিন্তু কেন্দ্র না। এটা কিছু হচ্ছে হয়তো বা তার কেন্দ্রটা এইখানে আছে আর এটার কেন্দ্রটা এইখানে আছে। তো এটা হলে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে এই সার্কেলটা বা হচ্ছে এই রোটরটা আবার এই স্পেসে সে কিছুটা এসেন্ট্রিক অবস্থানে আছে, মানে কেন্দ্র থেকে কিছুটা দূরে আছে। তো এটা হলে যে কাজটা ঘটবে সেটা হচ্ছে আবার এই রোটরটা যখন রোটেট করা শুরু করবে, সে কিভাবে রোটেট করবে? এইভাবে ঘুরে প্রত্যেকটা এরিয়াকে সে টাচ করে তারপরে এইভাবে ঘুরবে, তাই না? তার এরিয়াটা যদি একদম সেন্টারে থাকতো তাহলে কি হতো? সে কোন জায়গায় কন্টাক্ট করতো না, হয়তো বা একটা ডিস্টেন্স মেনটেন করে সে হচ্ছে রোটেট করতো, কিন্তু সে আছে হচ্ছে এসেন্ট্রিক অবস্থানে। এই জন্য কি করবে? এই যে দেখো এইখানে হচ্ছে তার কন্টাক্ট হয়েছে, কিন্তু এই জায়গায় আবার এই দুইটার কোনো কন্টাক্ট নাই। তো কন্টাক্ট এখন যেখানে নাই, এদিক দিয়ে কি হবে? আমাদের এই এয়ার গুলা আসবে, যদি আসে, আসতেছে খুব ভালো কথা, কিন্তু আমার এইখানে যে এয়ার আসলো সেটাকে আবার কি করবে? কিছু সময় পরে এই রোটরটা এসে চাপ দিবে বা প্রেসার দিবে, তখন কি হবে? সেই এয়ারটা হয়ে যাবে কম্প্রেসড এয়ার, তারপরে সেই দিক দিয়ে কম্প্রেসড হয়ে এদিক দিয়ে বেরোয় যাবে। ঠিক আছে,
সো ফাঁকা জায়গাটা ইচ্ছা করে রাখা হয় যাতে করে এখানে এয়ার আসতে পারে। তারপরে এই রোটেটটা দিয়ে যখন রোটেট করবে সে তো কিভাবে রোটেট করবে, সে এই চারপাশ দিয়ে টাচ করে তারপরে রোটেট করবে, তাই না? তো যখন রোটেট করবে সে আস্তে আস্তে সব জায়গায় এয়ার কে কম্প্রেস করে তারপরে হচ্ছে মুভমেন্টটা দিবে। আর এইভাবে আমাদের হচ্ছে এটাকে জেনারেলি ভ্যান ব্লোয়ার বলা হয়, ঠিক আছে? সো এই ভ্যান ব্লোয়ার কম্প্রেসরটা এইভাবে কাজ করবে, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝছি স্যার। একটা কোশ্চেন, এই স্যার এয়ার কে আবার বোঝানো যাবে? কম্প্রেসড আচ্ছা, সাজেদ দুইজনই তো সাজেদ দেখতেছি, কোন সাজেদ আগে স্যার কোশ্চেন করবে? আমি বলা। বেনটা স্যার আবার একটু আচ্ছা বুঝালে ভালো তুমি হতো। আগে করো এম সাজেদ। হ্যাঁ ভেন বোঝাবো, সমস্যা নাই। আর এম সাজেদ বলো এখন। স্যার আর এয়ারটাকে কম্প্রেস করলে কি এয়ারের প্রেসার বেড়ে যাবে? আহ, হ্যাঁ, কম্প্রেস মানে কি? প্রেসার ইনক্রিজ করা। স্যার এইটা বাড়ায় আমাদের লাভ কি হয়? লাভটা কি হয়? আচ্ছা ঠিক আছে বলতেছি। আচ্ছা তোমাদের ওই যে এয়ার ডাস্টের একদম সিম্পল এক্সাম্পল ধরো, তুমি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আসো, অনেক মানে হচ্ছে ডাস্ট তো থাকে তোমাদের, ফাইবার তোমরা আমার চাইতে তো তোমাদের ভালো জানার কথা এই জিনিসটা, যে ফাইবার গুলো যখন মাটিতে পড়ে যায় খুবই ছোট ছোট ফাইবার থাকে ডাস্ট হিসেবে যেগুলো থাকে, ঠিক আছে? স্পেশালি স্পিনিং মিল বা এই সমস্ত জায়গায়। তো এই ডাস্ট গুলাকে যখন তুমি হচ্ছে পরিষ্কার করতে যাও, তুমি কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করবা? জেনারেলি ঝাড়ু দিয়ে তো পরিষ্কার করা যায় না। এই জন্য যে কাজটা করা হয় সেখানে অনেক বেশি ফ্লো এর বাতাস পাস করা হয়, ঠিক আছে? একটা নজল নাও, পাইপ নাও, সেটা দিয়ে অনেক বেশি ফ্লো এর বাতাস যখন দিবা, অনেক হাই ভেলোসিটির বাতাসটা যখন তুমি দিবা, সেই বাতাসটা ওই ডাস্টটাকে নিয়ে দূরে চলে যাবে বা বের হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে হাই ভেলোসিটির প্রেসারটা তুমি কখন পাবা বা এয়ারটা কখন পাবা? যখন একটা সাইড থেকে তুমি অনেক বেশি প্রেসার দিবা, তাই না? একটা সাইডে অনেক বেশি প্রেসার দিচ্ছ, আর একটা সাইডে হচ্ছে তুমি ওই নজলটা রাখছো, তাতে কি হবে? ওই নজলটা দিয়ে যখন ফ্লোটা বের হবে সে খুব হাই ভেলোসিটি নিয়ে বের হবে, কারণ কি? তার প্রেসারটা বেশি ছিল। তো এই যে প্রেসারটা বেশি, এটা আমরা কোথায় পাই? যখন আমরা কম্প্রেসরের মাধ্যমে কম্প্রেসড এয়ারটা স্টোর করব। বুঝতে পারছো? এইটা গেল আমার শুধুমাত্র ওই ডাস্ট, মানে হচ্ছে আমাদের ওই ডাস্ট ক্লিনিং এর যে ব্যাপারটা সেটা। আর তোমাদের ওই যে হচ্ছে একটা মেশিন আমি দেখলাম মোস্ট প্রবাবলি নিটিং ল্যাবে, যেটা হচ্ছে ওই যে সুইয়ের ভেতর দিয়ে তো তোমাদের সুতা গাঁথা লাগে বিভিন্ন সময়, তাই না? ওই যে ওটা তো আর হাতে বোনার সুই না, এরকম কোনো কিছু না। সেটা হচ্ছে নিডলের ভেতর দিয়ে যখন ইয়ার্নটাকে দেওয়া লাগবে, তো এই জন্য ওইটা করা হয় হচ্ছে তোমাদের কম্প্রেসড এয়ারের মাধ্যমে। কম্প্রেসড এয়ারের মাধ্যমে তোমাদের ওই ইয়ার্নটাকে হচ্ছে ফ্লো করানো হয়, ঠিক আছে? অনেক হাই ভেলোসিটিতে ফ্লোটা যায়, সে ডাইরেক্টলি হচ্ছে ওই নিডলের ভেতর দিয়ে ফ্লো করে যায়, ঠিক আছে? তাতে করে যে ব্যাপারটা হয়, সে হচ্ছে আমাদের ওই নিডলের মধ্যে ওই ইয়ার্নটা হচ্ছে করে যায়, কি যেন অ্যাটাচড হয়ে যায়। এটা মোস্ট প্রবাবলি তোমাদের ওই যে এয়ার জেট লুম নাকি এরকম, তো এই কাজটাতে মোস্ট প্রবাবলি করা হয়ে থাকে, ঠিক আছে? বুঝতে পারছো? স্যার জি স্যার। সাজেদ জি তুমি কি স্যার, আছো? ওকে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে কম্প্রেসর বা কম্প্রেসড এয়ার কেন ইউজ করা হয়, আমরা তো জানি যে কোনো ফ্লুইডের যদি প্রেসার ইনক্রিজ করি সেই সাথে কিন্তু তার টেম্পারেচারটা বেড়ে যায়। আমরা তো এটা জানি, প্রেসার বাড়লে টেম্পারেচার বাড়ে, ঠিক আছে? তো একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে কোথায় 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 হতে পারে, কম্প্রেসড এয়ার যখন আমাদের করা হয় সেটা টেম্পারেচার অনেক বেড়ে যায়, প্লাস হচ্ছে তার এন্ট্রপি অনেক বেড়ে যায়। তো এটা যদি বেড়ে যায়, আমাদের জেনারেলি ইঞ্জিনে যে কাজটা হয়, ঠিক আছে? ইঞ্জিনে তো আমরা জানি মোটামুটি, মানে ইঞ্জিন তো পড়ানো হয়েছে তোমাদের, তাই না? সিআই ইঞ্জিন, এসআই ইঞ্জিন পড়াইছে না? মাহমুদুল হোসেন স্যার পড়াইছেন? ইঞ্জিন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে কিছু সময়। ডিজেল সাইকেল, অটো সাইকেল, স্যার ইঞ্জিন। সাইকেল অটো সাইকেল ইঞ্জিন পড়ানো হয়েছে কিনা সেটা বলো, ইঞ্জিন কিভাবে কাজ করে এটা কি পড়ানো হয়েছে কিনা? না স্যার, ইঞ্জিন কিভাবে কাজ করে এটা পড়ায় নাই। কি বলো, তোমাদের তো আমাদের ইঞ্জিনের সব ল্যাবও পিডিএফ স্যার আছে। আপনাকে দিছি স্যার। হ্যাঁ স্যার আমাদের সাজেদ, সব পিডিএফ স্যার দেওয়া হয়েছে মনে হয়, ইয়ার থেকে দিছে মানে স্যার দেখেন স্যার আমরা তো। না না না, বলো যদি পড়ানো হয় বলো, আর যদি না পড়ানো হয় তাহলে তো পড়াতে হবে, তাই না? একটা জিনিস বাদ দেওয়া তো যাবে না। আইসি ইঞ্জিন তো আমাদের সিলেবাসে আছে। আইসি ইঞ্জিন সম্পর্কে মনে হয় স্যার ক্লাস নিছেন, কারণ পিডিএফ এ দেখলাম মনে হয় কিছু আছে আইসি ইঞ্জিন সম্পর্কে, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন।
আচ্ছা যাই হোক, তোমরা একটু খেয়াল করো হ্যাঁ যে ইঞ্জিন আসলে ইঞ্জিনিয়ারিং পড়ানো স্যার হয়েছে কিনা তোমাদের। যে শুধু খালি যে ইয়া দিয়া দেখেছিল ইকুয়েশন স্যার এই জন্য হচ্ছে হয়ে গেছে। ইঞ্জিন পড়ানো থাকার কথা। আচ্ছা যাই হোক, মানে তো ইমেজ বা যেখানে যে ইয়া দিয়া জিনিসটা হচ্ছে আমাদের কম্প্রেসড, হ্যাঁ বুঝি নাই। স্যার মানে আমাদেরকে ফুল আর কি ইমেজ দিয়ে স্যার বিশ্লেষণ করা হয়নি আর কি, এমনি স্যার ইকুয়েশন দাঁড় করানোর পরে এরপর শুধু স্যার দেখানো হয়েছে, মানে তফাৎ দেখানো হয়েছিল। ও আচ্ছা বুঝছি, তার মানে তোমাদের ইয়া পড়ানো হয় নাই, কি যেন বলে, আইস ইঞ্জিন পড়ানোই হয় নাই, বুঝতে পারছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো দরকার, তারপরে ইঞ্জিনের কি কি পার্টস থাকে এগুলো দরকার। এই যে আরো নতুন টপিক চলে আসলো, এগুলো কবে পড়াবো আমি। আচ্ছা যাক, পড়াবো না, সবই পড়াবো। ওকে ঠিক আছে। ইঞ্জিনের একটা ক্লাসে আমি অ্যানিমেশন এগুলো একটু দেখাই, তো দেখাইলে আই গেস তুমি তোমরা কিছুটা বুঝতে পারবে। ওকে, তো আমাদের তোমরা তো পেট্রোল সাইকেল, ডিজেল সাইকেল, অটো সাইকেল এগুলো তো পড়ানো হয়েছে তাই না? জি স্যার। তাহলে ইঞ্জিন না পড়ে সাইকেল কিভাবে পড়াইলো? ওকে আচ্ছা, তো আমাদের যে কেন বলছিলাম, কারণ হচ্ছে ইঞ্জিনে একটা কাজ হয়, সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনে তো আমরা কি দিই ইনপুট হিসেবে, ফুয়েল দেই তাই না, ফুয়েল দেই। আর আবার ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিনে কিন্তু কার্বুরেটরের নাম শুনছো হয়তো তোমরা সবাই তাই না, কার্বুরেটরের নাম আমরা অনেক আগে শুনছি। এটা কাজ হচ্ছে কি, আমরা এয়ার ফ্লো দেই, এয়ারের ফ্লো লাগে। কেন লাগে? কারণ ওই ফুয়েলটাকে বার্ন করতে কিন্তু আমাদের এয়ার লাগবে, ঠিক আছে। তো আমাদের এই যে এয়ারটা, এই এয়ারটা হচ্ছে আমাদের খুব কম্প্রেস থাকে, কম্প্রেস করা হয়, করলে এই এয়ারের টেম্পারেচারটা অনেক বেড়ে যায়। তাতে করে অনেক বেশি বেড়ে যায় বলতে 600-700 যখন হয়ে যাবে, তখন হচ্ছে তাতে যদি আমরা ফুয়েল বা ডিজেল বা পেট্রোল বলি, সেটাকে যদি স্প্রে করে দেই, তখন ওটা বার্ন হয়ে যায়, অনেক বেশি বার্ন হয়ে যায়। কম্প্রেসড এয়ার হচ্ছে তার, আমরা কম্প্রেশন বলতে কি বুঝি, জিনিসটাকে চাপিয়ে ফেলা তাই না। একটা স্পঞ্জকে যদি আমরা কম্প্রেস করতে চাই, তার মানে কি, সেটাকে আমরা চাপ দিয়ে একদম চাপিয়ে ফেলি, ছোট করে ফেলি। তো আমাদের এয়ারটাকেও যদি আমরা কম্প্রেস করি, সেই জিনিসটা অনেক বেশি ভলিউম ছিল, সে কিন্তু খুব কম ভলিউমের হয়ে যাবে যদি কম্প্রেস করি। তো তখন যখন ওই যে ফুয়েলটা আমরা দিব, সে কি করবে, সে হচ্ছে একটা বার্ন করবে। বার্ন করলে সাথে সাথে সে এক্সপ্যান্ড করা শুরু করবে, মানে এটাকে বলা হয় কম্বাসশন, ঠিক আছে। আমরা দিনে বাস্ট হয়ে যায়, এরকম ব্লাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই একটা হঠাৎ করে অনেক বেশি এক্সপ্যানশন করে যাবে, এত বেশি এক্সপ্যানশন করবে যে সে ওই ইঞ্জিনের যে পিস্টনটা আছে সেটার উপর একটা থ্রাস্ট দিবে, ধাক্কা দিবে। আর এই ইঞ্জিনের পিস্টনের উপরে যে থ্রাস্টটা দিল, এইটার কারণে ইঞ্জিনটা রোটেট করা শুরু করবে, ঠিক আছে। তো আমাদের কম্প্রেসড এয়ারটা আসলে এই জিনিসটা, এই অটো জিনিসটা কেন, সাইকেলের মধ্যে ইঞ্জিনের সিস্টেমটা দেখানো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ ওই তো, তাহলে তো পড়ানোই হয়েছে, হয়তো বা তোমরা বোঝো নাই যে আসলে এটা কি। তো জিনিসটা এরকম যে আসলে খুব বেশি মানে টেম্পারেচার যখন থাকবে, সেখানে যখন ফুয়েলটা যাবে সে অনেক আসসালামু বাস্ট আলাইকুম হয়ে স্যার। যাবে। ওয়ালাইকুম সালাম আরাফাত, বলো। স্যার আমার এমবি শেষ হয়ে যাওয়াতে ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আবার স্যার জয়েন এখন করছো, ওয়েলকাম। স্যার জয়েন স্যার আবার ডিসকানেক্ট হয়ে যাবে স্যার, এমবি শেষ স্যার আবার। ডিসকানেক্ট হয়ে গেলে চলে যাও, সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। জি স্যার আমি আইডি দিয়ে দিচ্ছি স্যার, আইডি ওকে দিয়ে দাও, অ্যাটেন্ডেন্স দিয়ে সমস্যা নেই। এত কষ্ট করে সবাই মোবাইলের এমবি খরচ করে ক্লাস করতেছো, তারপরে কি কারো ডিসকানেক্ট দেওয়া উচিত নাকি? উচিত হবে না। ওকে, তো এখন যেটা বলছিলাম আমি, আমাদের যেটা হচ্ছে ওই এয়ারটা কম্প্রেসড অবস্থানে থাকে, এরপরে সেটাকে ফুয়েল দিলে বার্ন হলে সে হঠাৎ করে এক্সপ্যান্ড করে, যা হচ্ছে আমাদের পিস্টনটাকে থ্রাস্ট দিবে, এবং এটার ফলে আমাদের পিস্টনটা হচ্ছে আপ এন্ড ডাউন একটা মোশন দেয়। এটা কেন হয়? কারণ হচ্ছে আমরা কম্প্রেসড এয়ার ইউজ করছি, সেখানে টেম্পারেচার অনেক বেশি, ঠিক আছে। তো এই সমস্ত কাজে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কম্প্রেসড এয়ারটা প্রয়োজন হয়। এয়ারটাকে যখন আমরা কম্প্রেস করি, সেটার মধ্যে এনার্জি স্টোর থাকে, ঠিক আছে। সেই এনার্জি দিয়ে অ্যাকচুয়ালি আমরা পরবর্তীতে বিভিন্ন কাজ করতে পারি। যেমন কাজটা করলাম ওই যে একটু আগে, যেটা হচ্ছে ওই যে কি বললাম, ডাস্ট ক্লিয়ারের কথাটা, সেটাতে কম্প্রেসড এয়ার ছিল বলে সেখানে এনার্জি ছিল, যেটা অ্যাকচুয়ালি আমাকে অনেক হাই ভেলোসিটি প্রোভাইড করছে। আর এই হাই ভেলোসিটি ফ্লো এর দ্বারাই আমরা হচ্ছে ওই ডাস্টটাকে পরিষ্কার করতে পারছি। তো এটাই হচ্ছে আমাদের মেইন থিম। তো আমরা একটু স্ক্রল কেসিং এটা করার দরকার নেই, জিলাপির মতো দেখা যাচ্ছে, জাস্ট হচ্ছে কি হয়, দুইটা জিলাপি আছে এখানে। মানে জিলাপি না, sorry, দুইটা স্ক্রোল আছে। তো যে জিনিসটা হচ্ছে দুইটা ঘুরতে থাকে একটা আরেকটার মধ্যে দিয়ে। তো কিছু জায়গায় দেখা যায়, এই যে এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছ, এখানে এরিয়া একদম প্রেসার আছে, এই জায়গায় আবার এরিয়া অনেক বেশি আছে। এখানে এয়ার যেটা স্টোর হচ্ছে,
কিছুক্ষণ পরে আবার আমরা এটাকে কম্প্রেস করতেছি। তো এটা হচ্ছে এরকম আর কি ব্যাপারটা। আমাদের এটা দরকার নাই, তারপরে জাস্ট দেখে রাখুন, এটার দরকার নাই লিকুইড রিং। ওকে, তো আমাদের বেসিক্যালি যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের এই ভেন ব্লোয়ারটা, এতটাও ইম্পর্টেন্ট না, তারপরে দেখে রাখো। বাট এই এক্সিয়াল ফ্লো কম্প্রেসর, দিস ইজ ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, এটাও ইম্পর্টেন্ট। আর এই লোব রোটারি, ঠিক আছে, যেগুলোর অ্যাকচুয়ালি আমরা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম গুলা খুব ইজিলি ড্র করতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটা অ্যানিমেশন দেখি, যদি দেখি কিছু বোঝা যায় অ্যানিমেশন দেখে। স্ক্রলটা লাগবে না স্যার? হ্যাঁ স্যার শেষে যে স্যার স্ক্রল আর ইয়াটা দেখেছেন ওই দুটো লাগবে না? স্ক্রলটা লাগবে না, না স্ক্রল আর লিকুইড রিং যেটা সেটা লাগবে না, আমরা এটা ইউজ করি না। আচ্ছা আমরা দেখি এয়ার কম্প্রেসরের যে ভিডিওটা প্লে করি আমরা। তোমরা কি স্ক্রিনশট দেখতে পাচ্ছো? জি স্যার। ভিডিওটা, ভিডিও দেখতেছি। ভিডিও তো অন হয়নি, নতুন করে আবার স্ক্রিনশট দিতে হবে মনে হয়। নিউ শেয়ার। জি স্যার। এটার মধ্যে দরকার নেই রোটারি স্ক্রু কম্প্রেসর, ঠিক আছে। আমরা একটু দেখি অ্যানিমেশনের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে এটা কিন্তু আমরা একটু আগে দেখছি রোটারি স্ক্রু কম্প্রেসর যেটা ছিল, ঠিক আছে। এটা কাজটা কিরকম একটু দেখো। এই যে মাঝ বরাবর কিন্তু হচ্ছে সে খুব বেশি কন্টাক্টে আছে, সো এই সমস্ত জায়গায় হচ্ছে যখন এই এয়ার গুলা যাবে সে কি করবে, আস্তে আস্তে কম্প্রেসড হয়ে যাবে। তো একদিক দিয়ে যদি ইনলেটটা দেই এবং আরেক দিক দিয়ে যদি আউটলেটটা থাকে, সে কম্প্রেসড এয়ারটা আমরা পেতে পারি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের রোটারি স্ক্রু কম্প্রেসরের যে কাজটা, সেটাই জাস্ট রোটেশন হবে। রোটেশনের মাধ্যমে আমরা একটা জায়গায় হয়তো বা এয়ার এরিয়াটাকে কমায় দিব এবং এরিয়াটাকে কমায় দেওয়ার ফলে সেখানে আমাদের কম্প্রেসড এয়ারটা পাবো। এরপরে দেখি কি আছে, রোটারি কম্প্রেসর। এই যে ভেন কম্প্রেসরের কথাটা বললাম যে এসেন্ট্রিক অবস্থানে থাকবে, ঠিক আছে। তো এসেন্ট্রিক অবস্থানে এটা দেখাচ্ছে কেন, এটা তো দেখানোর কথা। যাই হোক, তো এইখানে দেখবা যে একটা কিছু কিছু সময় আছে। এই যে এখানে এই অ্যানিমেশনটা একটু দেখো, একটু ক্লিয়ার করি আমরা। এই যে এই দিক দিয়ে হচ্ছে আমাদের ফ্রেশ এয়ারটা বের হচ্ছে, ঠিক আছে। এদিক দিয়ে যখন আসতেছে এখানে কিন্তু এরিয়াটা বেশি, কিন্তু আস্তে আস্তে তার এরিয়াটা কমে যাচ্ছে। এইদিকে এরিয়া বেশি, আস্তে আস্তে এরিয়াটা কমে যাচ্ছে। যেখানে এরিয়াটা কম সেখানে দেখো এয়ারের কালারটা হচ্ছে আমরা রেড করে দিচ্ছি, মানে হচ্ছে এখানে তার প্রেসারটা ইনক্রিজ করে দিচ্ছে। তো এটা কিন্তু হচ্ছে আমাদের ইনলেট এয়ার, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেটাকে বলছি আমরা রোটারি ভেন কম্প্রেসর। বলতে গেলে অ্যাকচুয়ালি এই ভেনটা হচ্ছে আমাদের কি বলবো এসেন্ট্রিক অবস্থানে আছে। এই টোটাল সার্কেলটার একটা সেন্টার থাকবে এবং এই সার্কেলটার আরেকটা সেন্টার থাকবে, ঠিক আছে। একই সেন্টার থাকবে না, তাহলে দুইটার সেন্টার এক হয়ে গেলে আমাদের এই এরিয়ার যে ভেরিয়েশনটা এটা পেতাম না, ঠিক আছে। স্ক্রল, ওই যে স্ক্রলের কথা বললাম যেটা, সেটা এইভাবে কাজ করে। আমাদের তো বললাম এটা আপাতত দেখার দরকার নাই। স্ক্রলের পরে কি আছে, টার্বো। ওকে, সো এটাকে টার্বো কম্প্রেসর বলতেছি, যেটা অ্যাকচুয়ালি আমাদের এক্সিয়াল ফ্লো ছিল, ঠিক আছে। মানে হচ্ছে সরি, আচ্ছা এক্সিয়াল ফ্লো কম্প্রেসর যেটা, সেটা এইভাবে কাজ করে আমাদের, যেটা হচ্ছে রোটেশনের মাধ্যমে আমাদের এরিয়াটা আস্তে আস্তে কম্প্রেসড এরিয়াতে যায়। কম্প্রেসড এরিয়াতে গেলে সে হচ্ছে তার এয়ারটাকে কম্প্রেস করে ফেলে। আর এটা হচ্ছে আমাদের ফাইনালি যেটা সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, মানে সেন্ট্রিফিউগাল পাম্পের মতোই কাজ করবে, জাস্ট এখানে ফ্লুইডটা থাকবে হচ্ছে আমাদের এয়ার, আর পাম্পের ক্ষেত্রে আমাদের ফ্লুইডটা থাকে লিকুইড ওয়াটার। যে এখানে বিভিন্ন ধরনের অপশন দেখানো হচ্ছে, এটা এই এরিয়াটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যেটা আমাদের ইম্পেলার থাকবে এখানে। এই ইম্পেলারের মাধ্যমে আমাদের একটু দেখি কোথায়, এই ইম্পেলারের ভিতরে আসলে আমাদের সাকশন সাইডটা হচ্ছে একদম ইনলেট এই বরাবর থাকবে এবং আশেপাশে থাকবে হচ্ছে আমাদের এরিয়াটা কম থাকবে।
সো যেখানে এরিয়াটা কম থাকবে সেখানে আমাদের এয়ারটা হচ্ছে কম্প্রেসড হবে, ঠিক আছে? ওকে ওকে, সো বুঝতে পারছো তোমরা সবাই? স্যার এতে কোশ্চেন আসছে স্যার কিরকম আসতে পারে স্যার? কোন একটা পাইপের মানে compressor working principle of centrifugal compressor, working principle of axial flow compressor with figure বলে দিলাম, ঠিক আছে? আর আরো শর্ট যদি আসে তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এত কঠিন কিছু আসবে না। থিওরি বা অ্যাকচুয়ালি আমরা এখন যেগুলা করতেছি সব মেশিনারিজ নিয়ে, সো মেশিনারিজ এর তো এরকম থিওরি থাকে না, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল বা মেইন পার্টস গুলো আসবে। সো আমাদের এখানে মেইন পার্টস আমরা ইলাবোরেটলি দেখবো না, আমাদের যে কাজটা জানতে হবে সেটা হচ্ছে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? ওয়ার্কিং প্রিন্সিপাল লাইক এখানে লেখা আছে, আমরা একটু দেখে নিবা। আর যদি তারপরেও কোনো সমস্যা হয় আমাকে নক করবা, হ্যাঁ? ওকে, আর কোনো কোশ্চেন? কিছু কি জানার আছে? যদি না থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করি তাহলে। ওকে, ঠিক আছে। স্যার ভেন কম্প্রেসরটা স্যার দেখেন। ভেন আচ্ছা আচ্ছা, ভেন কম্প্রেসরটা আচ্ছা, ওই যে অ্যানিমেশন দেখলাম না একটু আগে, যেটা হচ্ছে আমাদের একটা সাইডে আমাদের যে কাজটা ছিল, যখন হচ্ছে এটা হচ্ছে আমাদের এসেন্ট্রিক অবস্থানে আছে, ঠিক আছে? মানে সেন্টার অবস্থানে নাই। এখানে দেখো একটা জিনিস খেয়াল করতেছো, এখানে এরিয়াটা কম, আবার এখানে বেশি, আবার এখানে কম। তো এই জিনিসটা হলে ব্যাপারটা করবে কি, আমাদের এইখানে এরিয়াটা যখন এই এয়ারটা যখন এদিক দিয়ে ঢুকবে তখন তো সে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে আছে, কিন্তু আস্তে আস্তে তার এরিয়াটা কিন্তু কমে যাচ্ছে। তো যখন কমে যায় সে কি করবে, আস্তে আস্তে কম্প্রেসড অবস্থানে চলে যাবে। তো কম্প্রেসড অবস্থানে চলে গেলে আমরা এখানে আউটপুট হিসেবে একদম আমরা ইয়া পাবো, কি যেন বলে, কম্প্রেসড এয়ার পাবো, ঠিক আছে? এটাই জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট, কঠিন কোনো কিছুই না। বুঝতে পারছো? এখানে স্যার যদি মানে আরেকটু এটা দ্বারা হচ্ছে পড়তে সাদা পারো অংশ যেটা তাহলে। স্যার এই জায়গা দিয়ে প্রবেশ করে স্যার। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের এই এয়ারটা মেইনলি প্রবেশ করবে, তারপরে হচ্ছে এখান দিয়ে আমাদের আউটপুট হিসেবে পেয়ে যাবো। এই যে এখানে বলা আছে এসেন্ট্রিক্যালি মাউন্টেড ইন স্ট্যাটর হাউজিং, এই জিনিসটা হচ্ছে আমাদের স্ট্যাটর, এটা তো আমাদের স্থির অবস্থানে থাকবে, কিন্তু এটা হচ্ছে আমাদের রোটর, ঠিক আছে? এই যে when it rotates the vane are pressed against the stator walls by centrifugal force, মানে এইখানে হচ্ছে আমাদের এই ভেনটা হচ্ছে আমাদের এই ইয়ের মধ্যে, স্ট্যাটরের মধ্যে আমাদেরকে খুব প্রেসার দিবে, কারণ কি, তার সেন্ট্রিফুগাল ফোর্সের কারণে। আর এটার জন্য হচ্ছে যেখানে আমাদের ওই এরিয়াটা খুবই কমে যাবে সেইখানে আমাদের ওই এখানে আমরা কি বলতেছি, the air is captured in different compressor pockets which decrease volume in rotation, ওই যে ডিক্রিজ ইন ভলিউম, ঠিক আছে? যেখানে ভলিউমটা কমে যাচ্ছে সেখানে কি হবে, এয়ারটা গেলে তা কম্প্রেসড হয়ে যাবে। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করি আমি। ভালো থাকো তোমরা সবাই।